কেমন আছো তোমরা? অনেক দিন হয়ে গেল তোমাদেরকে গল্প শোনানো হয় না, সেই জন্য আবার এসেছি গল্প শোনাতে। আজকে শোনাবো আমাদের সবার প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর গল্প, মুক্তি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে আরও উৎসাহিত করো, আমি যেন আরও সুন্দর সুন্দর গল্প তোমাদেরকে শোনাতে পারি। তবে দেরি না করে শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মুক্তি। ওর ভালো নাম বোধ হয়েছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যোগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যোগী। নিস্তারিণীর স্বামী হরে যোগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট একটা মণিহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, দুহাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাকসে, হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি, অনেক পুষ্যি বাড়িতে। দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টো ছোট ভাই, 1 বিধবা ভাগ্নি, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটার চচ্চড়ি কোনোদিন অভাব হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝিয়ের কথা উঠলে সকলেই বলতো হরে যোগীর বউয়ের মতন প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘরা কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠিরের ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় উদবটের ছায়ায় প্রস্ফুট উৎফুলের মাদকতাময় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা উৎফুলের সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয়কে নয় করার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মাদনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্য বধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পায়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে।
জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কদাচিৎ সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থা সম্পন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাককালে। শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটি বউ ঘোড়াসুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের ঝিবও সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর উপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে ওঠো। কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকোচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যোগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভাঙতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস অক্লান্ত। যেমনই পরিশ্রম করতে পারে তেমনই মুখরা, আর তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে, তার সাহায্যকারী। বাড়িতে গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতের তৈরি বাদশলা ধানের খইয়ের মুরগি পাঠিয়ে দিল গোসাইপাড়া। বললে, আমার ছেলেকে দিয়ে এসো গে। সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীর বাড়ির পশ্চিম উঠানে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণপাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বারজ্যে বাড়ির মেয়ে খান্তমণি এসে বললে, অযোগীর বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বারজ্য বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমণি? একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকোচ্ছে না। কাল ধান ভেজে 2টো চিড়ে হয়েছিল। বলছি, তো তোমাদের ঘরে চাল আছে? কাটাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি।
চাল আছে ঘরে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুককে, তা বলে বামনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বারজ্য বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নামডাকাওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাড়ত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ের মুখে পুড়িয়ে দিয়েছিল। পাড়ায় কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বারজ্য বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় নঠাকরুন চুপ করে দাঁড়িয়ে হাপুসনে কাঁদছেন। ও গিয়ে বললেন, ঠাকুরন, আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? নঠাকরুন সূচি বেয়ে মানুষ, তাছাড়া বারজ্য বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও, আমার কপালে এ যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতেই শোবে, সেই দিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কান লাগেনি যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলি আমার স্তূপ রক্ষে রাখবে না। আসুন, আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট করবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে তার পা ধুইয়ে দিয়ে ছিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছা থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি নঠাকরুন এ বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় একছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারি না। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মণিহারি জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো, ওসব না, একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশি নিতে থাকে, কি একটা নাম বললে, ভুলে গেছি। শিশি নিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাঠির আগায় তুলে দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা হবে। হ্যাঁ গা, আনবে এক শিশি আমার জন্যে? দেখবো এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা করতে পারি, তবে এক শিশিন ওই যে কি আলতা তোর জন্য ঠিক আনবানে। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময়ে যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজারি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন। সে অবাক হয়ে বললে, এগা বড় বউ, ও শিশি নিতে কি মাখছো পায়ে?
নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বললে, আলতা দিদিমা, এরে এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতায় তো দেখে এসেছি চিরকাল, সিজিনিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ, যেন জগদ্ধাত্রী প্রীতিমের মতন দেখাচ্ছে। এসব ৩০-৩৫ বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় হেরা মাদুরে হেরা কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযুগী বহুদিন মারা গিয়েছে। হরিযুগীর একমাত্র ছেলে সাধনও আজ ৩-৪ বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যা, যায়ের এক মেয়ে এক ছেলে। ৩৫ বছর আগের সেই উজ্জ্বল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ের মধ্যে খুঁজেও পাওয়া যায় না। হরিযুগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালে খড় নেই। ৩-৪ জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের শ্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কি, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলাবাগান কোনো রকমে বজায় রেখেছিল। ৩ বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলাবাগানের কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার ২ মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজরে কলাবাগানের ধারের পথে কাদার উপরে পড়ে আছে, দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যি উপুর হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযুগের ভাই যুগলের ছেলে বলায়। যুগলও বহুদিন পরলোকগত দাদার মৃত্যুর পর বৎসরই সে বিধবা স্ত্রী ও 2 বৎসরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলায় এখন 16 বছরের, বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা।
কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকুমা? তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2টো ভাত খাবো, বল তোর ঠাকুমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললেই অমনি ভাত, খাবা কোত্থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুমাকে। তবে একগাল খই কি চিড়ে ভাজা যা হয় এখন দিয়ে খিদে মলাম। হ্যাঁ, আমি এখন তোমার জন্যই বামুনপাড়ায় বেরোই, লোকের দৌড় দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই সে ভাবে এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললে, বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? হ্যাঁ, আজ নাকি ভাত খেতে চেয়েছো? জ্বর রয়েছে 24 প্রহরের জন্যে, ভাত খেলেই হলো অমনি? হ্যাঁ, বলি, স্বামী খেয়েছো, পুঙুর খেয়েছো, দেওর খেয়েছো, এখনো খাওয়ার স্বাদ মেটেনি? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবুও সে বললে, স্বামী পুত্র তো তুমিও খেয়েছিলে, তবুও তো 3 পাতর করে ভাত মারো 3টি বেলা, লজ্জা করে না বলতে? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছুই খেতে দিবি না, আজ বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকবে। রোগ নিয়ে শুয়ে থাকলেই এ সংসার চলে না। তার উপরে আবার যে রোগ সে রোগ তো নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলছে। ও কি সহজ রোগ? ও আর উঠবে না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামনে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি? সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মনোয়ারি ব্যবসা গোছালে। এখন আমার বসিয়ে খেতে দেবা না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই খেতে দেব? ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি না ছিল, গোলাবাড়া ধান ছিল, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল নাকি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20 টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণপাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনও দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়।
দূর দূরান্তরের চাষা গায়ের হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে, রোগের দুষ্ট খোদায় অবোধ বালিকার মতো। হরিযুগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তারা আবদার কান পেতে শুনবার লোক কে আছে এ সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, মুখ চোখ ভালোই, মাথায় এখনো এক ঢাল চুল, একটি চুলেও পাক ধরেনি। যোগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারাও বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এইমাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেনি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি দুটো ভাত। না, আজ না, তোমার গা ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা ফুলেছে এ কথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, 2টি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময়ে সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, 2টো পেয়ারা আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলেকে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে, ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাস। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘোরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠানের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চিচি করে প্রথমেই ডাকলে, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা? আমার জন্যে সেই পেয়ারা আনলি? না ঠাম্মা। আনিসনি? ছেলে মানুষ ভুলে গিয়েছিস? বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে।
সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকল, বউ, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময় বাড়িতে কেউ থাকে না। আবার দু একবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলে? নিস্তারিণী চিচি করতে করতে বললে, কাতরে কাতরে মরে গেলাম, তা যদি তোমাদের একজনও উত্তর দেবে। একজন এমন রোগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুরবাড়ি। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুরবাড়ি থেকেই আসছে। আসার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুরকি মেখেছে। বালিকা স্ত্রী আদর করে বলেছে, তোমাদের বাড়ি থেকে ধামে নিয়ে আসো, মুরকি খেতে দেব। এই জন্যই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্যে সে এখন এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না। তোমার জামাই মুরকি মেখেছে, নিয়ে বেলেডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে। ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বকে ভূত ছাড়াবে। চললাম আমিও। ও বৌদিদি, শুনে যাও, জ্যাঠাইমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠানে দাঁড়িয়ে বললে, বলছি ডাকের পর এত ডাক কেন? আমার সংসারে কাজকর্ম নেই না? তোমার কাছে বসে থাকলেই হবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, রাগ করিস নে আমার উপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো, খিদে পাই না। আমি জানি নে, আদিকে তার কথা শোনো। খিদে পাই তা আমি কি করব? ঠাকুমা এলে বলো, ঠাকুমা না বললি আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করছে দেখতে। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে আর কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা দে ডেকে, কিছু হবে না, দে না একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না, হবে না, তোমার পাণ্ডু রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে হেরা ময়লা তিলচেটা বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোককে লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাতবেহে কালী তার মঙ্গল করুন।
মঙ্গল করুন। সে না তার ঠাকুমা? বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামনবাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি? দেখি, গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বলল, কে? ছোট বউ? তুই আবার আমায় চুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়। আজ আজ আমার বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, বল বল না, সাধনের ছেলে আমার কেউ হয় না? হ্যাঁ বল তুই। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো, চুপ করো দিদি। সবই তোমার কপাল। প্রীতিমের মতন বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রী সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনোদিন। কেন কেন দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম তোর স্বামী তখন 9 বছরের ছেলে। আমার পাত থেকে বেগুন পোড়া মাখা ভাত খেত, আর আজ আমি হয়েছি নাকি ডাইনি। চুপ করো দিদি, ওসব কথা আমি সব জানি। এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, দুটো ভাত। না, আমায় বকিও না। সারাদিন কাজ করে দুগ্ধান্ধা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। শোন ছোট বউ, অবিলাস আজ গরম মুরগি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না। গুড়ের মুরগি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিগে, খেয়ে এক বাটি জল খেয়ে আজ রাতটুকু পড়ে থাকো। শুনেছ কাণ্ড? বাজারে নাকি চালের পালি 1.5 টাকা। ভাত আর খাতে হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবা পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিস্পৃহ। তবুও 1.5 টাকা এক পলি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাদশলা কি 4 মণি ধানের মন, মনে আছে। একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্যে গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমার একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট। 2 মণ ধান আমারে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছায় তোমার কোনো অভাব নেই, গোলা আরও উতলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খণ্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করে না। কিন্তু তখনকার দিনে এ সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার ওপর কথা বলার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা এক বাটি দুধ নিয়ে এসে বললে, দিদি খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বারজ্যোদের। তারপর আবার যে একা সেই একা।
সারা দিনরাত আজ একটি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। একদিন দুদিন করে 3 দিন যে কাটল, নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতেও দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশঝাড়ে আম গাছের মাথায়, তেলাকুচো লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠানে রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞাসা করলে, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে কি দরকার তোমার? বলো না বৌমা। শেষ ভাদ্র। তোমার কি সে হুঁশ পড়ে নাচে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল। খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে, তা যদি একটা কথা বললে। বিকেলে ওপাড়ার বুধো গোয়ালের মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়েছে! আহা, কতদিন হয়েছে আসেনি। বলে শুনেছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পিরিতিমের মতন চেহারা ছিল বৌমার। আমি তো আজকালের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একেবারে ঝলকা দিয়ে গেল যেন। সে চেহারার আর কিচ্ছু নেই। এমন নক্কি বউ, আহা, তার এত কষ্টেও ছিল অদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিস্পৃহ, উদাসী হয়ে পড়েছে। এইসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের সে বড় বউ তো কোন কালে মরে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কতকাল খায়নি। কেউ দেয়? দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনির বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি? চুপ করো। দুটো তালের বড়া গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে। কতকাল খায়নি, দে 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 খাই। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে গিয়ে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই। অমন ফুলে ঢোল হয়ে উঠেছে, পাপের দেহ তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতীনক্ষী মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় ও এমন হয়ে গিয়েছে, যে কি ছিল আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরকাল ওই পুড়িয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকত না। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হোক গে যাক বাবু, ও নিজের ছেলে খেয়েছে,
ওর উপর আমার এতটুকু ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে? কি বলিস বৌমা, ও ছেলে খেয়েছে? যাবার অদেষ্ট যাই চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি, তুইও সুয়ামী খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাবার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও। বললে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড় কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালকের মতো আবদারের সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টা করে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল। পরদিন দুপুর থেকে সে অসুখের ঘগারে কোনো বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। বারজ্যদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন, আমায় আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কতকাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিনরাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলেছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদারের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিতভাবে অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন, কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্যে হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতীলক্ষ্মী স্বর্গে চলে গেল। বৌমা, পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ের উপর হাত ঠেকায়। শুনছিলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য গল্প, মুক্তি।